আজকের পাঠ উপস্থাপনায় আমি শচীন কুমার পাল, সহকারী শিক্ষক রসায়ন, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা। আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞান, অষ্টম অধ্যায় এর একটি অংশ, রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার একটি অংশ। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা জানতে পারবে যে রাসায়নিক সমীকরণ কি তা জানতে পারবে, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী জানতে পারবে, আর রাসায়নিক সমীকরণ সমতা সাধন করতে পারবে, আর রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পাঠে তোমাদের পড়িয়েছিলাম যে রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া কেন হয় এবং রাসায়নিক বিক্রিয়া সংগঠনের বিভিন্ন নিয়ামক। তো আজকের পাঠে আমরা দেখব যে রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ কি, এবং কিভাবে রাসায়নিক বিক্রিয়া সমতা সাধন করা যায়। তো আমরা দেখে আসি প্রথমে যে রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিভিন্ন প্রতীক, সংকেত, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করে প্রকাশের পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ। অর্থাৎ রাসায়নিক শর্ট হ্যান্ড, মানে একটা রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করা যায়। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে পানি তৈরি হয়। এটি আমরা নিম্নরূপ সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, গ্যাস। অক্সিজেনের থেকে অক্সিজেন ও গ্যাস, এই দুটো বিক্রিয়া করে পানি তৈরি করে। তবে এখানে কিন্তু বিদ্যুৎ দেওয়া লাগবে। আমরা আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি যে আসলে বিক্রিয়া সংঘটিত হতে হলে একটা নিয়ামক দরকার। তো এই বিক্রিয়াটা সংঘটিত হয় একটা মানে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। তো এখানে আমরা ভৌত অবস্থা উল্লেখ করেছি। তো আমরা দেখে আসি রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। তো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ বিক্রিয়া করে, অর্থাৎ যে সকল পদার্থ নিয়ে শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক, এবং যে সকল পদার্থগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় উৎপাদ। রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক সমূহকে বাম পাশে এবং উৎপাদ সমূহকে ডান পাশে লেখা হয়, এবং উভয়ের মাঝখানে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন। যদি আমরা সমতা প্রদান করি তাহলে আমরা সমান চিহ্ন ব্যবহার করব, না হলে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারবো। এরপর বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদ থাকলে তাদের মাঝখানে যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশের একই মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়। বিক্রিয়ক এবং উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে। তো আমরা উভয় দিকে পরমাণু সংখ্যা সমান করি। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। অর্থাৎ একটা বিক্রিয়ক যদি কঠিন হয়, অর্থাৎ তাহলে সলিড, এজন্য আমরা ব্র্যাকেটে এস লিখব। আর তরল হইলে লিকুইড, তাহলে ব্র্যাকেটে আমরা কি লিখব? এল। এবং গ্যাসীয়, গ্যাস, সেখানে আমরা জি লিখব। এভাবে আমরা ভৌত অবস্থা প্রয়োগ করব। আর যদি বিক্রিয়ক এবং উৎপাদ হিসেবে কোনো যৌগ যদি জলীয় দ্রবণে থাকে তখন আমরা অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ ব্র্যাকেটে আমরা কি লিখব? একিউ লিখব। তো আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন কার্বন এবং অক্সিজেন, অর্থাৎ কিনা কার্বনকে যদি আমরা বায়ুর অক্সিজেনে দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে কার্বন হচ্ছে সলিড, এই জন্য আমরা ব্র্যাকেটে এস লিখছি। অক্সিজেন হচ্ছে গ্যাস, এই জন্য আমরা কি ব্র্যাকেটে জি লিখছি। অক্সিজেন একটা দ্বিপরমাণু গ্যাস। আমরা জানি মৌলিক গ্যাস কয়টি? প্রকৃতিতে 5টি মৌলিক গ্যাস আছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। এগুলো হচ্ছে দ্বিপরমাণু, এজন্য আমরা O2 দিয়ে অক্সিজেনকে প্রকাশ করি। উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডও একটা কি গ্যাসীয় পদার্থ, এজন্য আমরা ব্র্যাকেটে জি লিখছি। এরপর দেখো 2 নম্বর উদাহরণে দেখা যায় যে সালফার সলিড, অক্সিজেন গ্যাস। তাহলে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে, মানে সালফারের দহনে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। যেমন কার্বনের দহনে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তদ্রূপ সালফারের দহনে হয় সালফার ডাইঅক্সাইড। এখানে আমরা একটা উদাহরণ দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা জলীয়, এই জন্য আমরা একিউ লিখছি।
সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ, এটা আমরা একিউ লিখছি। সোডিয়াম ক্লোরাইড যেটা তৈরি হয়েছে এটাও জলীয় দ্রবণে আছে, এজন্য আমরা একিউ লিখছি। আর পানি লিকুইড এর লিখছি। ম্যাগনেসিয়াম সলিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণ, এজন্য আমরা অ্যাকুয়াস সলিউশন, এজন্য একিউ লিখছি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে সলিড, কিন্তু এটা একিউ যদি জলীয় দ্রবণ থাকে তাহলে সেটা আমরা কি লিখবো, অ্যাকুয়াস সলিউশন মানে একিউ লিখবো ব্র্যাকেটে। আর উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস, সেটা জি, এই জন্য আমরা সেটা গ্যাস, এর জন্য আমরা জি লিখছি। এভাবে আমরা রাসায়নিক সমীকরণগুলোকে প্রকাশ করতে পারি। এছাড়া আরো অনেক সমীকরণ রয়েছে, তোমরা দেখবে। রাসায়নিক সমীকরণ সমতাকরণের নিয়মাবলী। তো রাসায়নিক সমীকরণগুলোকে আমরা যদি সমতা করতে চাই তাহলে বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে প্রথমে সমীকরণ লিখতে হবে। এরপর বিক্রিয়ক এবং উৎপাদ যৌগিক হলে মানে যৌগিক পদার্থ হলে, অর্থাৎ সংকেতে একাধিক মৌলের পরমাণু থাকলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে সমতা করতে হবে। অতঃপর মৌলিক বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করতে হবে। বিক্রিয়ার সমতাকরণে বিক্রিয়ার সমতাকরণে বিক্রিয়ক এবং উৎপাদের সাথে পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা হয়। এক কথায় আমরা বিক্রিয়ক এবং উৎপাদের উভয় দিকে পরমাণু সংখ্যা আমাদের সমতা করতে হবে, সমান করতে হবে। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটু সংক্ষিপ্ত নিয়ম আমরা দেখি। যে প্রথমত সমতা করার জন্য, যে আমরা একটা বিক্রিয়া সমতা করার জন্য প্রথমে ধাতু পরমাণুর সমতা করতে হবে। তবে সেক্ষেত্রে কথা আছে, যদি একাধিক ধাতু পরমাণু থাকে তবে পরিবর্তনশীল যৌগী মৌলটি আগে সমতা করতে হবে। অতঃপর হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য যে পরমাণুগুলো থাকবে সেগুলো সমতা করতে হবে, যেমন সালফার, ক্লোরিন, ফসফরাস, হ্যাঁ, ইত্যাদি মৌল থাকতে পারবে। এরপর অক্সিজেন পরমাণু সমতা করতে হবে, অতঃপর হাইড্রোজেন পরমাণু সমতা করতে হবে। মানে বিষয়টা এরকম, এটা ধাপে ধাপে যেতে হবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বিষয়টা এরকম যে ছোটবেলায় তোমরা যখন সরল করেছিলে তখন যেমন হচ্ছে বডম্যাচ একটা নিয়ম তোমরা জানতে, যে প্রথমে কি করতে হবে, সেই রেখা বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপরে তোমার যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এভাবে থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগের কাজ, হ্যাঁ, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, এই যে একটা নিয়ম ছিল, তদ্রূপ এখানেও তুমি ধাপে ধাপে এই নিয়মগুলো ফলো করলে সহজে করতে পারবে। আমরা একটা উদাহরণ দেখে আসি। যেমন এখানে আয়রন হচ্ছে সলিড এবং আয়রন জলীয় বাষ্প, উত্তপ্ত জলীয় বাষ্প স্টিম, এর সাথে বিক্রিয়া করে ফেরোসফেরিক অক্সাইড অর্থাৎ কিনা ট্রাইআয়রন টেট্রাঅক্সাইড সলিড একটা কঠিন বস্তু তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এক্ষেত্রে আমরা কিভাবে সমতা করব, দেখো লক্ষ্য করে এখানে আয়রন আছে কয়টা, একটা আয়রন পরমাণু একটা আছে, আর এখানে ডান পাশে আয়রন পরমাণু আছে তিনটা। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এইখানে আমি বলছি যে প্রথমে ধাতু পরমাণু সমতা আগে করতে হবে, তাহলে প্রথমে এখানে আয়রনের পাশে একটা, দেখো একটা 3 আমরা দেব, একটা 3 সংখ্যা লিখব। এবার দেখতে হবে যে আসলে কি আছে, আয়রন সমতা হয়ে গেছে, এরপর হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য কোনো পরমাণু এখানে নাই। তাহলে কি করতে হবে, এবার আমাদের অক্সিজেন পরমাণু সমতাকরণ। তো দেখা যাচ্ছে যে বাম পাশে অক্সিজেন আছে কয়টা, একটা, আর ডান পাশে অক্সিজেন আছে চারটা। তাহলে আমরা বাম পাশে এখানে এই পানির সংকেতের আগে একটা 4 লিখব। দেখো তাই লিখছি। এরপরে দেখো, তাহলে উভয় পাশে হাইড্রোজেন সমতা করার জন্য আমাদের কি করতে হবে, হাইড্রোজেন বাম পাশে আছে 8টা হাইড্রোজেন, 4 দুগুণে 8টা, তার ডান পাশে আমাদের হাইড্রোজেনের পাশে একটা 4 সংখ্যা লিখতে হবে। দেখো তাহলে সুন্দরভাবে সমতা করা হয়ে গেল। তাহলে এই পাশেও বাম পাশেও যে সংখ্যক পরমাণু রয়েছে, ডান পাশেও সেই সংখ্যক পরমাণু রয়েছে। আমরা উদাহরণ 2 দেখে আসি। এখানে এই উদাহরণে অ্যালুমিনিয়াম ধাতু পরমাণু, প্রথমে অ্যালুমিনিয়াম আছে এখানে কয়টা, দুইটা। অ্যালুমিনিয়াম এখানে আছে কয়টা, একটা। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দেখো ডান পাশে আমরা একটা অ্যালুমিনিয়ামের আগে একটা 2 সংখ্যা লিখলাম। এখন দেখতে হবে হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য কোনো পরমাণু কি আছে, ক্লোরিন পরমাণু আছে। তাহলে ক্লোরিন পরমাণু
বাম পাশে আছে একটা আর ডান পাশে আছে হচ্ছে 3 দুগুণে 6টা হচ্ছে, তাহলে আমাদের বাম পাশে এখানে এক্স এর আগে একটা 6 সংখ্যা বসাতে হবে, 6 সংখ্যা বসাতে হবে। দেখো লিখছি। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম সমতা হয়ে গেল এবং ক্লোরিন সমতা হয়ে গেল। এবার আসতে হবে আমাদের কি সমতা করতে, অক্সিজেন। তো দেখো অক্সিজেন এইখানে আছে কয়টা, এই পাশে কয়টা আছে, বাম পাশে আছে 3টা আর এই পাশে ডান পাশে আছে একটা, তাহলে আমাদের ডান পাশে পানির সংকেতের আগে একটা কত 3 সংখ্যা লিখলেই কিন্তু আসলে অক্সিজেন সমতা হয়ে যাবে। তো সাথে সাথে দেখো সব সমতা হয়ে গেছে, যে এই পাশে বাম পাশে হাইড্রোজেন আছে কয়টা, 6টা, ডান পাশে হাইড্রোজেন আছে 6টা। আমরা পরবর্তী আরেকটা উদাহরণ দেখে আসি। যেখানে দেখো এই উদাহরণে দেখা যাচ্ছে এখানে এই পাশে বাম পাশে হাইড্রোজেন আছে 2টা, এই পাশে ডান পাশে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে এখানে দুইটা, কিন্তু ডান পাশে অক্সিজেন আছে একটা। এই জন্য আমাদের এখানে একটা 2 ব্যবহার করছি। তো আমাদের দেখো তাহলে এই এখন হাইড্রোজেন সমতার জন্য আমাদের বাম পাশে আছে 2টা হাইড্রোজেন, কিন্তু ডান পাশে 4টা হাইড্রোজেন হয়ে গেছে। এই জন্য আমাদের বাম পাশে হাইড্রোজেনের এই পাশে একটা 2 লিখতে হবে। দেখো সব সমতা সাধন হয়ে গেছে, সমতা বিধান হয়ে গেছে। তো আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। দেখো এখানে নাইট্রোজেন আছে 2টা বাম পাশে এবং হাইড্রোজেন আছে 2টা, এখানে অ্যামোনিয়া তৈরি করছে। তো দেখা যাচ্ছে যে উভয় পাশে যে নাইট্রোজেন বাম পাশে আছে 2টা নাইট্রোজেন পরমাণু, ডান পাশে আছে একটা নাইট্রোজেন পরমাণু, তাহলে আমরা এখানে একটা 2 লিখবো। দেখো 2 লেখার পরে কি ঘটনা ঘটলো, যে নাইট্রোজেন সমতা হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন এই পাশে ডান পাশে আছে 6টা হয়ে গেছে, কিন্তু 6টা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে বাম পাশে 2টা হাইড্রোজেন, তাহলে আমাদের কি করতে হবে, হাইড্রোজেনের পাশে একটা কি লিখতে হবে, একটা 3 সংখ্যা লিখতে হবে। তাহলে আমাদের সব সমতা সাধন হয়ে যাবে। এভাবে আমরা সমতা বিধান করতে পারি। আমরা দেখে আসি যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ কি, যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে 3 দিক দিয়ে শ্রেণীবিভাগ করা যায়। যেমন 1 নম্বর বিক্রিয়ার দিক অনুসারে, 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুসারে, আর ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া 2 ধরনের, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, যেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে বিস্তারিত। আবার বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুসারে আমরা বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি, যেমন তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। আর ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া প্রধানত 2 প্রকার, রেডক্স আর নন রেডক্স। এই রেডক্সের আবার কতগুলো ভাগ আছে, নন রেডক্সের কতগুলো ভাগ আছে। আমরা রেডক্সের ভাগগুলো দেখে আসি। 1 নাম্বার সংযোজন বিক্রিয়া, 2 নাম্বার সংশ্লেষণ, এরপরে বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। হ্যাঁ, তো এইগুলো আমরা এক একটা করে দেখব। নন রেডক্সের মধ্যে দেখো কতগুলো ভাগ আছে। নন রেডক্সের ভাগগুলো কি কি, যে প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, পলিমারকরণ। তো লক্ষ্য করো, এই যে তোমাদের সিলেবাসে ক্লাস 8 এর সিলেবাসে তোমাদের এখানে আছে প্রশমন বিক্রিয়া এবং দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, অনেক সময় আমরা এটিকে বিনিময় বিক্রিয়াও বলে থাকি। তো এইগুলো সিলেবাসে আছে। তাহলে রেডক্সের মধ্যে যে তোমার ভাগগুলো আছে, যে সংযোজন, সংশ্লেষণ, বিযোজন, তারপরে তোমার প্রতিস্থাপন, দহন, এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো পড়তে হবে। আর এখানে নন রেডক্সের মধ্যে প্রশমন বিক্রিয়া এবং দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াটা তোমাদের জানতে হবে। তো আমরা একটা একটু দেখি। যেমন প্রথমে দেখো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াটা কি, যে রাসায়নিক বিক্রিয়ায় 2টি মৌল অথবা 2টি যৌগ উহাদের পরস্পরের প্রত্যক্ষ সংযোগে নতুন ধর্মবিশিষ্ট একটি যৌগ উৎপন্ন হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলে। দেখো সংযোজন বিক্রিয়ায় মৌল হতে পারে, যৌগ হতে পারে,
কিন্তু এরপর দেখবা আমরা সংশ্লেষণ বিক্রিয়া যখন পড়াবো তখন যে সংশ্লেষণ বিক্রিয়ায় শুধুমাত্র মৌল হতে হবে। এখানে মৌল হতে পারে, যৌগ হতে পারে। আমি এখানে শুধুমাত্র উদাহরণ দিয়েছি কিন্তু আসলে মৌল দিয়ে। হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসে এটা আবার বিস্তারিত দেখব যে এখানে তাহলে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, আবার সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। মানে আমরা এটা মূলত আসলে একটা দহন বিক্রিয়ারই একটা উদাহরণ দিয়েছি। আবার মনে রাখবে যে একটা বিক্রিয়া একাধিক বিক্রিয়ার উদাহরণ হতে পারে। তো আমরা পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমাদের জন্য। এভরিওয়ান স্টে হোম, স্টে হেলদি। আই উইশ এভরিওয়ান ওয়েল। ধন্যবাদ সবাইকে।